আসসালামু আলাইকুম, সকলকে আর কে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রির চ্যাপ্টার 11। সো এখানে আলোচনা করব মূলত আমরা সমতলে শূন্য ভেক্টর নিয়ে। ওকে, সো চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর ইন প্লেন এন্ড স্পেস। সো এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অবশ্যই কোশ্চেন হবে, বুঝছো? সো এখান থেকে একটা বড় কোশ্চেন হয়, একটা ছোট কোশ্চেন হয়, এবং হচ্ছে ক বিভাগে তো প্রশ্ন থাকবেই। সো দেখো, আমরা এখান থেকে আগে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন এবং যেগুলো আমাদের লাগবে সেই বিষয়গুলো একটু বোঝার ট্রাই করি। ওকে, যেহেতু এটা বেসিক ক্লাস, আমরা একটু এ টু জেড বোঝার চেষ্টা করব। সো দেখো, বলা হচ্ছে দুইটি ভেক্টর। সো ফার্স্ট ভেক্টরটা কি এ এন্ড সেকেন্ড ভেক্টরটা কি বলতো বি। আচ্ছা, এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়। ওকে, সো এট ফার্স্ট আমরা যদি দুইটা ভেক্টর চিন্তা করি, এটা হচ্ছে দুইটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা কি ভেক্টর বলতো বি ভেক্টর। ওকে, সো দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা ধরলাম থিটা। সো সেই ঘটনাটাই মূলত প্রথমে বলতে আছে, থিটা হইলে তাহলে cos থিটা সমান আমরা বলতে পারবো যে ডট গুণন, অর্থাৎ উপরে ডট গুণন এবং নিচে হচ্ছে প্রত্যেকটা নির্ণায়ক। কয়টা ভেক্টর নিয়ে কাজ করতেছি? দুইটা। ওকে, এখানে যদি ভেক্টর তিনটা হইতো যে এ বি এবং সি, তাহলে নিচে হতো তিনটা ভেক্টরের নির্ণায়ক। ওকে, এবং উপরে হতো ডট গুণন এ ডট বি ডট সি, বুঝছো? আচ্ছা, cos থিটার ঠিক যে কাজটা, অর্থাৎ cos থিটার উল্টা কাজ sin থিটাতে, উপরে আছে ডট প্রোডাক্ট, এখানে হবে কি ক্রস গুণন, অর্থাৎ এখানে আছে ডট গুণন, এখানে হবে কি বলতো ক্রস গুণন। এবং সাইন থিটার ক্ষেত্রে যেটা হবে, উপরেও নির্ণায়ক এবং নিচেও নির্ণায়ক, অর্থাৎ নিচে যে আলাদা আলাদা নির্ণায়ক সেটা সাইন থিটা এবং কস থিটার উভয়ের ক্ষেত্রে রাইট, বুঝছো? অর্থাৎ সাইন থিটার ক্ষেত্রে নিচে আলাদা আলাদা নির্ণায়ক, কস থিটার ক্ষেত্রে নিচে আলাদা আলাদা নির্ণায়ক, অর্থাৎ একটা একটা করে নির্ণায়ক হবে। এটা বুঝতে হবে, একটা একটা করে নির্ণায়ক হবে। হ্যাঁ, দেখো নির্ণয় কয়টা কয়টা করে, একটা একটা করে, নিচে কিন্তু সেম, শুধু উপরে পরিবর্তন। আই হোপ এটা বুঝছো। সো এগুলো তোমরা জানো, তারপর আরেকটা আলোচনা করা হচ্ছে মূলত, যেহেতু ইন্টার এগুলো তোমরা পড়ে যাচ্ছ। সো এরপরে দেখো এ ও বি ভেক্টর দ্বয় লম্ব হইলে, সো লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণন হতে হবে, বুঝছো? অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টরের মান শূন্য হতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টরকে আমরা যদি ডট গুণন করি, করার পর সেটার ফলাফল যদি শূন্য হয়, তখনই আমরা সেটাকে বলবো যে ভেক্টরদের পরস্পর লম্ব হয়েছে কিনা। বিষয়টা এরকম, ধরো আমরা এ ভেক্টরের মান নিলাম, বুঝছো, 2i প্লাস 3j মাইনাস 5k। ওকে, সেম ভাবে বি ভেক্টরের মান নিলাম মাইনাস 4i প্লাস 4j মাইনাস 6k, এটা নিলাম, বুঝছো? তো এটা ডট গুণন করার পর, অর্থাৎ এ ডট বি ডট গুণন কি এর সাথে এটা গুণন, তার মানে কি মাইনাস 8 প্লাস 3 4 12, হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস 5 6 30। তো এটা তো আমরা জাস্ট ধরে নিলাম, ধরো এইটা যোগ বিয়োগ করার পর যদি 0 হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে ভেক্টরদের তখন লম্ব হয়েছে। অর্থাৎ দুইটা ভেক্টর ডট গুণন করার পর যদি 0 হয়, তখন আমরা সেটাকে বলতে পারবো কি যে ভেক্টরদের লম্ব হয়েছে। ওকে, আই হোপ এটা বুঝেছো। এখন সমান্তরাল ক্ষেত্রে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, রাইট, অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান্তরালে চলে, তাহলে কি হয়? তাহলে হচ্ছে a ক্রস b এর যে নির্ণায়ক সেটা সমান হচ্ছে 0 হয়, 0 হতে হবে। সো নির্ণায়ক কিভাবে করে তোমরা জানো, যে এই মানগুলাই প্রথমে আমরা তো i j k 2 3 মাইনাস 5 এই ভ্যালুগুলা লিখবো আর কি। সো মাইনাস 4 4 আর কি মাইনাস 6। সো এই ভ্যালুগুলা নির্ণায়ক করার পর যদি ফলাফল ফাইনাল রেজাল্ট আমরা 0 পাই, তখনই আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে সমান্তরাল, রাইট? আচ্ছা, এখন দেখো এ ভেক্টর বরাবর বি এর লম্ব বিক্ষেপ। সো এটা একটু বুঝতে হবে। আচ্ছা দেখো, বলা হচ্ছে কি যে এ ভেক্টর বরাবর যেই ভেক্টরটা বরাবর বলবে সেটা নিচে বসায় দিবা। ওকে, আর উপরে তো ডট প্রোডাক্ট থাকবে। যেটা কয়টা ভেক্টর নিয়ে কাজ করতেছে? দুইটা না? কি কি? একটা এ এবং আরেকটা কি বলতো বি। সো তাহলে আমাদের ঘটনাটা কি হচ্ছে, এ ডট বি এর ডট প্রোডাক্ট হবে উপরে এবং নিচে হবে যেই ভেক্টরটা বরাবর আমরা যাচ্ছি, আমাকে যে ভেক্টর বরাবর রাস্তা নিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমার রাস্তাটা কি বলতো, রাস্তাটা হচ্ছে এ।
এই ভেক্টর বরাবর আমাকে যেতে বলেছে, সো যেটা রাস্তা সেটা কোথায় থাকবে বলতো, নিচে। আর মানুষ আমরা কোথায় থাকবো, উপরে থাকবো। সো এ ডট বি, এটা হচ্ছে পথিক ধরতে পারো, মানুষ ধরতে পারো, তারা থাকবে উপরে। এবং যেই ভেক্টর বরাবর আমাকে যেতে বলেছে সেটা হচ্ছে রাস্তা, সেটা থাকবে কোথায় বলতো, নিচে থাকবে। ওকে, সো এখানে এটা এভাবেও থাকতে পারে যে বি ভেক্টর বরাবর এর লম্ব বিক্ষেপ। সো উপরে তো মানুষই থাকবে, তার মানে ফলাফল এটাই, যেহেতু এই দুইটা ভেক্টর নিয়ে কাজ করতেছে। আর কোন রাস্তা এখন আমাকে রাস্তা দিয়েছে কোনটা বলো তো, বি রাস্তা। সো এখন বি হবে নিচে, বুঝছো? আই হোপ যে বুঝতে পেরেছো। ওকে, সো প্রিয় স্টুডেন্ট, এখন আমরা দেখি আমাদের এই পার্টটা তো গেল। হ্যাঁ, সো আমরা সেকেন্ড কাজটা করি, এটা এটা দেখি। সো এটাতে দেখো বলা হচ্ছে এ ভেক্টরে ভ্যালু দেওয়া আছে, বি ভেক্টরে ভ্যালু দেওয়া আছে, সি ভেক্টর ভ্যালু দেওয়া আছে। সো ভেক্টর ত্রয় একতলীয় বা সমতলীয় যদি হয়, সো এটা বুঝতে হবে। হ্যাঁ, দেখো, আচ্ছা তোমরা কিন্তু যারা ইন্টারে ভালো করে পড়াশোনা করছো, অনেকে তোমরা এসিএস এর কি বলে, তোমাদের যে ভাইয়ারা আছে এর মধ্যে রাকিবুল যে ভাই তোমাদের, হ্যাঁ, সো তার তোমরা ক্লাস করছো, তারপরে তোমরা আবি দত্ত তুষার ভাইয়ের ক্লাস করছো। সো তারা তোমাদের ভালো মেন্টর ছিল। হ্যাঁ, তাদের মানে আমি মানে আমার কাছে তারা অনেক ফেভারিট, পছন্দের ব্যক্তি আর কি। সো এগুলো তোমরা আগেও শিখে আসছো, সেম জিনিসগুলো আবার শেখানো হচ্ছে, বুঝছো? সো দেখো, যেহেতু তোমরা তাকে মেন্টর হিসেবে মেনে আসছো এবং তারা অনেক ভালো শেখায়, যেহেতু তারা এসিএস এর মতো একটা বিশাল প্রতিষ্ঠান দাঁড় করাইছে। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে সর্বোত্তমটা দেওয়ার, বুঝছো? সো সেখানে কতটুকু হবে আমি জানি না, বাট এতটুকু শিওর থাকতে পারো যে তোমরা আর কে ম্যাথ হেভেন থেকে সেরাটাই পাবা। এসিএস এর মতো করেই ঠিক তোমার জার্নিটা হবে অনার্স লাইফের, বুঝছো? অর্থাৎ তুমি অনার্স লাইফের জার্নিটাতে সেম ভাবে তোমার যখন রাকিবুল ভাইয়া, আবিদত্ত, তুষার ভাইয়া, অন্যান্য যারা ক্লাস নিত, সেম জার্নিটাই তুমি আর কে ম্যাথ হেভেনে পেয়ে যাবা ইনশাল্লাহ। এখানে তুমি আমার কাছ থেকে অনার্স জার্নির, ম্যাথের জার্নির অলওয়েজ সবকিছু পেয়ে যাবা। সো এখন দেখো, বলা হচ্ছে যে যদি একতলীয় হয় বা সমতলীয় হয়, বুঝছো? সো ঘটনা কয়টা, দুইটা, একটা হচ্ছে একতলীয় আর একটা কি বলতো, সমতলীয়। সো একই কথা, এটা একই কথা, এটাকে মিলায় গুলায় না, বুঝছো? সো একতলীয় হওয়ার শর্ত হচ্ছে বক্স প্রোডাক্টে, অর্থাৎ বক্সের মধ্যে থার্ড ব্র্যাকেটের মাঝে তিনটা ভেক্টর যদি থাকে। ওকে, অর্থাৎ বক্সের মাঝে, এটাকে বক্স হিসেবে চিন্তা করো, থার্ড ব্র্যাকেটটাকে আমরা বক্স হিসেবে চিন্তা করব, বুঝছো? তো থার্ড ব্র্যাকেটকে যদি আমরা বক্স হিসেবে চিন্তা করি, সেখানে তিনটা প্রোডাক্ট আছে, সেই তিনটা প্রোডাক্ট সমান কত হবে বলো তো, 0 হবে। আর এবিসি থার্ড ব্র্যাকেটে বা বক্সের মধ্যে আবদ্ধ থাকলে সেটাকে আমরা লিখতে পারি এ। প্রথমে এর যে ভ্যালু, দেখো এর ভ্যালুগুলা A1, A2, A3, এই যে ভ্যালুগুলা লিখলাম। ওকে, সেম ভাবে বির ভ্যালুগুলা B1, B2, B3, C1, C2, C3। সো কখনো যদি আমাদের ম্যাথমেটিক্যালে আসে যে একতলীয় কিনা সেটা দেখাও, সো তুমি এই প্রসেসে দেখাবা, বুঝছো? সো এখানে শুধু A1 এর জায়গায় এখানে একটা মান থাকবে, ধর 2 আছে, 5 আছে, 8 আছে। সো এখানে এই ভ্যালুগুলো বসায় তোমার ফলাফল 0 বানাইতে হবে। 0 বানাইলেই তোমার প্রমাণ হয়ে যাবে সেই ভেক্টরটা একতলীয় বা সমতলীয়। আচ্ছা, এখন আসো সবগুলা ভেক্টরই কি বলতো, ক্রস গুণনে আছে, সবগুলাই ক্রস গুণনে আছে। সো তখন তুমি কি করবা, খুবই ইজি, এই প্রথমটার সাথে শেষেরটা দিবা, আর ইনি বাইরে দাঁড়িয়ে থাকবে, বুঝছো? প্রথমটার সাথে শেষেরটা দিব, ইনি বাইরে দাঁড়িয়ে থাকবে। সো একে একবার কষ্ট দিলাম, ঠিক কিনা বলো? এখন একে একবার কষ্ট দিলাম, এখন একে শান্তি দিব, একে কষ্ট দিব। ওকে, সো বিয়োগ এ ডট বি, একে এবার বাইরে পার করে দিলাম, অর্থাৎ সমতা বজায় রাখলাম। ঠিক আছে, কাউকেই কি বলে কোনো দিকে কমানো হয়েছে না, কারোর প্রতি অন্যায় করা হয়েছে না, একবার একে দাঁড় করে রাখছি, একবার একে দাঁড় করে রাখছি। সো এটা, সো ক্রস গুণ হলে এটা আমাদের অনেক বেশি লাগবে, এই সূত্রটা এটা বেশি লাগবে, অনেক বেশি লাগবে, বেশি বার লাগবে। আচ্ছা, সো এখন দেখো এ এবং বি প্রত্যেক ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। দেখো এ এবং বি প্রত্যেক ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর আমরা লিখতে পারি প্লাস মাইনাস, উপরে হচ্ছে এ ক্রস বি আর নিচে হচ্ছে এ ক্রস বি এর নির্ণায়ক। ওকে, সো এটা বুঝেছো আই হোপ। এখন দেখো যে ভেক্টরের ডট গুণনের সময় আর ক্রস গুণনের সময় কি ঘটনাটা ঘটে।
ওকে, সো দেখো ডট গুণনের সময় যেটা হচ্ছে আই ডট আই জে ডট জে, অর্থাৎ যদি মিলিত হয় কে ডট কে, এর ফলাফলটা কত হয়? অন হয়। এটা বেসিক কথা। আর যদি বিপরীত হয় আই ডট জে, জে ডট আই, কে ডট জে, তার ফলাফলটা কত হয়? 0 হয়। এইটার উল্টা, অর্থাৎ এই ডট ডটের উল্টা, বুঝছো? ডট ডটের ক্ষেত্রে জাস্ট মাঝখানে যদি আমরা ক্রস 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 দেই, তাহলে এটার উল্টা ফলাফল, অনের উল্টা ফলাফল, মানে জাস্ট এখানে তো উত্তর 0 এবং 1 এর মাঝেই, সো তার মানে ফলাফলটা হচ্ছে 0। সো যদি ক্রস গুণনের সময় দুটি একই রকম ভেক্টর ক্রস গুণন হয় ফলাফল 0, দুটি একই রকম ভেক্টর যদি ডট গুণন হয় ফলাফল কত বলতো? অন। আর দুটি একই রকম দুটি আলাদা আলাদা ভেক্টর যদি ডট গুণন হয় তার ফলাফল কত? 0। সো এর ক্ষেত্রে যে আলাদা গুলো সেগুলো আমাদের লাগবে না, সেগুলো ফলাফলটা আলাদা। তো এরপর আমরা দেখি, এটা খেয়াল করো। সো এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, সির ভ্যালু দেওয়া আছে। ওকে, সো কি বলা হচ্ছে যে এ ডট আছে, কি আছে বলতো? ডট বি ক্রস সি। তো এটা হলে আমরা লিখতে পারি যে এটা, বুঝছো? স্বাভাবিক A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, প্রথমে এর ভ্যালু, তারপরে বির ভ্যালু, তারপরে সির ভ্যালু। সো বুঝছো? আচ্ছা, এখন দেখো এ ডট বি ক্রস সি সমান কি লিখতে পারছি? এটা। সেম ভাবে বি ক্রস সি ডট এ সমানও লিখতে পারবো, কোনটা বলো তো? এটা। সেম ভাবে সি ডট এ ক্রস বি সমানও এইটাই লিখতে পারবো, একই বিষয়ই। ওকে, আচ্ছা এই সূত্রটা আমরা একটু আগে দেখছি, এই যে এই লটা আমরা একটু আগে দেখছি, তাই না? এই যে এই লটা একটু আগে কিন্তু আমরা দেখেছি। সো এটা লেখার পিছনে রিজন হচ্ছে এইটাকে আমরা আলাদাভাবে একটু দেখবো, যে এ ক্রস বি কে আগে লিখবো, আর এখানে এ কে বাইরে রাখছিলাম না, এখন সি কে বাইরে রাখলাম, এটাই আর কি দেখানোর জন্য মূলত এই সূত্রটা আবার নেওয়া। সো খেয়াল করো, তাহলে প্রথমে এ যাবে সির কাছে, বি কে বাইরে বের করে দিলাম, বুঝছো? এখন বি আসবে সির কাছে, এ কে বাইরে বের করে দিলাম, এই হচ্ছে বিষয়। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি যে তোমরা এই অধ্যায়ের বেসিক বিষয়টা বুঝতে পেরেছো। সো এই অধ্যায়ে আমাদের বেসিক বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, বেসিকে কি আর কিছু রাখেছি? না, বেসিকে আর কিছু আমাদের নেই। সো আশা করি তোমরা এই অধ্যায়ের বেসিক বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বলবো, বেসিক বিষয়টা পুরোটা ক্লিয়ার হইলে যদি এটা নোট কমপ্লিট করে ফেলো তুমি, তাহলেই কিন্তু আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমে যেতে পারি, বুঝছো? সো এই অধ্যায়ের মধ্যে আমাদের থিওরাম 6 লাগবে, থিওরাম 6টা লাগবে। সো এটা অনেক বড় একটা পার্ট হবে, সো এটার জন্য আলাদা ক্লাস থাকবে, তোমরা সেটা দেখে নিবা। ওকে, সো তোমাদের জন্য শুভকামনা, থ্যাংক ইউ।